সকল দর্শকদের নমস্কার। আজকে আমরা যে প্রসঙ্গে কথা বলবো সেটা হচ্ছে একটা ইতিহাস নিয়ে। কিসের ইতিহাস? না, পশ্চিমবাংলার ইতিহাস। সম্প্রতি আমরা দেখেছি যে একটি রাস্তা, কলকাতার একটি নামকরা রাস্তা, তার নাম পরিবর্তন করা হয়েছে এবং এই নাম পরিবর্তনকে ঘিরে নানা বিতর্ক শুরু হয়েছে ইতিমধ্যে। সেই রাস্তার নাম ছিল সোহরাওয়ার্দী অ্যাভিনিউ, সেই নামটা পরিবর্তন করে দেওয়া হয়েছে গোপাল মুখার্জি অ্যাভিনিউ বা গোপাল মুখার্জির নামে। সেই নিয়ে শুরু হয় বিতর্ক। সম্প্রতি কুণাল ঘোষ তিনিও বিভিন্ন ইতিহাস তুলে ধরেন এবং সেখানে তিনি যে যে প্রসঙ্গ তুলে আনেন আমরা কথা বলবো সেই সব প্রসঙ্গ নিয়ে। আমাদের সঙ্গে আজকে আছেন লেখক মোহিত রায়। মোহিতবাবু, আপনাকে নমস্কার করা হবে। নমস্কার। এই যে বিষয়টায় আমরা যাচ্ছি যে নতুন একটা রাস্তার নামকরণ করা হলো, যে নামকরণটা ছিল সোহরাওয়ার্দী অ্যাভিনিউ সেটাকে পরিবর্তন করে গোপাল মুখার্জি করা হলো। আপনি দীর্ঘদিন পশ্চিমবাংলা নিয়ে কাজ করছেন, পশ্চিমবাংলার ঐতিহ্য নিয়ে কাজ করছেন এবং শ্যামাপ্রসাদ মুখার্জি কিভাবে বাংলাকে রক্ষা করেছিল সেই সময়, সেই সমস্ত নিয়ে গবেষণাও করছেন। এই যে ইতিহাস বলছে, কুণাল ঘোষ বলছেন যে সেটা যার নামে করা হয়েছে তা সেই নামটা অরিজিনাল মানে সোহরাওয়ার্দী নয়, তার মামা হচ্ছে সোহরাওয়ার্দী, মানে একটা বিতর্ক তিনি তুলে এনেছেন। কি বলবেন? দেখুন, প্রথম কথা, রাস্তাটার নাম শুধু সোহরাওয়ার্দী এভিনিউ। ওনার মামার যে নাম হাসান সোহরাওয়ার্দী এভিনিউ সেই নয়, কিন্তু তার নামে হয়তো হয়েছে। কিন্তু আপনি কোনো বাঙালি মুসলমানকে, বাঙালি মুসলমান বলে অবশ্য হয় না, বাংলাভাষী মুসলমান, তাদের ছেলের নাম মির্জাফর রাখতে বলবেন তো? তেমনি বাঙালির কাছে, মানে বাঙালি হিন্দুদের কাছে সোহরাওয়ার্দী এই নামটি একটি অত্যন্ত ভিন্ন নাম। সোহরাওয়ার্দী, রাস্তাটার নাম হচ্ছে সোহরাওয়ার্দী এভিনিউ, মনে রাখবেন, হাসান সোহরাওয়ার্দী এভিনিউ নয়। এখন এটা ঘটনা যে রাস্তাটি ব্রিটিশ আমলে হয়েছিল, হাসান সোহরাওয়ার্দীর নামে হয়েছিল। এই হাসান সোহরাওয়ার্দী তিনি কলকাতা, তাকে বলা হচ্ছে শিক্ষাবিদ, কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেন, তথ্য ঠিক। কিন্তু সমস্যাটা হচ্ছে যে তিনি কোনো শিক্ষার সঙ্গে যুক্ত ছিলেন না। তিনি পূর্ব রেলের মুখ্য সচিবও ছিলেন, স্বাস্থ্য সচিব ছিলেন, মূলত তিনি ডাক্তার ছিলেন, তিনি রেলওয়ে সার্জন ছিলেন। আমি তার সেই বিষয়ে তার বিশেষত্ব নিয়ে আমার বলবার কিছু নেই, কিন্তু তিনি শিক্ষা জগতের লোক ছিলেন না। 1937 সালে যখন বাংলার বুকে মুসলিম লীগের শাসন হলো, তখন কলকাতা বিশ্ববিদ্যালয়ে একজন মুসলমান উপাচার্যের দরকার হয়েছিল। তখন তারা এই হাসান সোহরাওয়ার্দীকে সেখানে নিয়োগ করলেন। তার আগে যেহেতু বিশ্ববিদ্যালয় হতে হয়, বিশ্ববিদ্যালয়ে ইসলামিক হিস্ট্রি বিষয়টিকে তাতে একটা অধ্যাপক মনে রাখতে হবে। এই ইসলামিক হিস্ট্রি বিষয়গুলি কিন্তু শ্যামাপ্রসাদের পিতা আশুতোষ মুখোপাধ্যায় চালু করেছিলেন এবং তিনি স্যার, ব্রিটিশ সরকারের দেওয়া খুব গুরুত্বপূর্ণ উপাধি। কেন না, তখন যিনি চ্যান্সেলর ছিলেন বা আমাদের এখানে গভর্নর ছিলেন জ্যাকসন, তাকে মারতে গিয়েছিলেন সেই সমাবর্তনে আমাদের অতি শ্রদ্ধেয়া দীনা দাস, যিনি তাকে হত্যা করতে পারেননি। এই উপাচার্য তাকে বাঁচিয়ে দিয়েছিলেন, তাকে সরিয়ে দিয়ে। তার জন্য এই ব্রিটিশ সাম্রাজ্যের এত বড় সেবা করার জন্যই কিন্তু তাকে এই উপাধিটি দেওয়া হয়েছিল, তার কোনো কর্মক্ষেত্রের বিশেষত্ব বা ইত্যাদির জন্য নয়। তো তার নামে একটি রাস্তাও হয়েছে সুতরাং, এবং তিনি আমার ধারণা 1946 সালেই কলকাতাতেই। সুতরাং তার নামে ব্রিটিশ আমলে একটা রাস্তা করতেই পারে। তিনি এরপরে এই কলকাতা বিশ্ববিদ্যালয়ের পর তিনি মুসলিম লীগে ছিলেন, মুসলিম লীগের সঙ্গে যুক্ত ছিলেন, সম্ভবত মন্ত্রীও হয়েছিলেন। সুতরাং একজন মুসলিম লীগের নেতা, যিনি ব্রিটিশ সরকার যাকে একটি আমাদের বিপ্লবীকে করার জন্য দায়িত্ব দিয়েছিলেন, তার নামে রাস্তা আমরা স্বাধীন ভারতে রাখবো।
মুসলিম লীগের কোনো নেতার নামে আমরা স্বাধীন ভারতে রাস্তা রাখবো কেন? এটা হচ্ছে প্রথম প্রশ্ন। এমনিতেই রাস্তাটা এতদিন রাখা উচিত ছিল। দ্বিতীয়ত, এটা প্রথমেই বলছিলাম যে রাস্তাটার নাম যদি হাসান সুরাবর্দী এভিনিউ হতো তাহলেও একটা প্রশ্ন হতো। নাম হচ্ছে সুরাবর্দী এভিনিউ। সুরাবর্দী এই নামটিকে বাঙালি জানে, সুরাবর্দী মানেই হচ্ছে কলকাতার কসাই। গ্রেট ক্যালকাটা কিলিং, যিনি অতি চিন্তা মানে পরিকল্পিতভাবে 16ই আগস্ট শুরু করেছিলেন এবং তার ইতিহাস সবাই জানে। বলা যায় মাস্টার মাইন্ড তিনি। তিনি তখন প্রধানমন্ত্রী বলা হতো, মুখ্যমন্ত্রী। তিনি তার আগে 22টা থানার ওসিকে পরিবর্তন করে দিলেন, মুসলমান ওসি করে দিলেন, এবং তার সবাই জানেন এই ঘটনাগুলো। এবং প্রথম দুদিনের নির্বিচারে হিন্দু হত্যা শুরু হলো। তারপর আজকে যে আমি কলকাতায় বসে কথা বলছি, আপনি কলকাতায় বসে কথা বলছেন, তার কারণ কলকাতা, বাংলাটা পাকিস্তান হয়ে যায়নি। নইলে কলকাতা হতো পূর্ব পাকিস্তানের রাজধানী। সেটা যারা হতে দেন তার মধ্যে অন্যতম নেতৃত্ব দিয়েছিলেন গোপাল মুখার্জি বা গোপাল পাঠা। অনেকেই গোপাল পাঠা বলাটাকে কেউ একটু মনে করেন যেন তাকে একটু নিচু করা হচ্ছে। আদৌ না, এগুলো বাঙালি ওই মধ্যবিত্ত কতগুলো সংস্কার। মনে রাখবেন, গুজরাটি পার্সিদের মধ্যে দারুওয়ালা, বন্দুকওয়ালা, তালাওয়ালা এই সমস্ত উপাধি থাকে। তারা কখন মনে করেন না এই জন্য তাদের কোনোরকম নিচু করা হচ্ছে। এবং তারা এক একজন যাদের নাম উপাধি বললাম, যাদের লোক, তারা এক একজন প্রচুর বিত্তবান ব্যক্তি। সুতরাং গোপাল মুখার্জিকে গোপাল পাঠা বললে কোনো কিছুই হয় না, এটা তার পেশার একটা অংশ। তো যাই হোক, রাস্তার নাম করা হয়েছে গোপাল মুখার্জি রোড, এবং খুব সঠিক করা হয়েছে যে সুরাবর্দীকে ঠেকিয়ে দিয়ে বাংলার হিন্দুকে বাঁচিয়েছিলেন। পশ্চিমবঙ্গ তৈরি হয়েছিল। কলকাতায় আজকে আমরা এখনো একটা সুস্থ সংস্কৃতিতে থাকি, তার জন্য গোপাল মুখার্জির অবদান অনেক। সুতরাং বাংলায় মুসলিম লীগের কোনো নেতাদের এবং বিশেষ করে সুরাবর্দীর নামাঙ্কিত কোনো কিছু থাকার কথাই নয়। কারণ আমরা অনেক সময় অত্যাধিক সহনশীলতা দেখাই। মনে রাখবেন, এই এত বড় হত্যাকাণ্ড করার পর তাকে বাঁচাতে কে এলেন? মোহনদাস গান্ধী। 1947-এর 15ই আগস্ট। এমনকি তার জন্য মনে রাখতে হবে, বেলেঘাটায় যে সুরাবর্দীর বাড়িতে গিয়ে গান্ধী বসেছিলেন, সেখানে কিন্তু হিন্দু জনতা তাকে আক্রমণ করতে গিয়েছে। কোনো মতে মহাত্মা গান্ধীর উপর আক্রমণ হতো, মোহনদাস গান্ধীর উপর। কিন্তু মোহনদাস গান্ধী তার সারা জীবনে একেবারে 1916 ওই ইসলামী মোগলদের সম্পর্কে ভালো ভালো কথা বলা থেকে শেষ জীবন পর্যন্ত কোনোদিন কোনো ইসলামী আক্রমণের বিরুদ্ধে একটিও কথা বলেননি। নোয়াখালী দাঙ্গাতেও ইসলামী আক্রমণকারীদের বিরুদ্ধে একটি শব্দ খরচ করেননি। ওনার সারা জীবনের ব্রতই ছিল ভারতবর্ষে ইসলামী আক্রমণের পক্ষে কথা বলা, ইসলামী মৌলবাদের পক্ষে কথা বলা। এবং সুরাবর্দীও এই সমর্থন পেয়ে পাকিস্তান হওয়ার পরে পশ্চিমবঙ্গকে পাকিস্তানে, বাংলাকে ভেঙে ভাগ করে পূর্ববঙ্গকে পাকিস্তানে নিয়ে যাওয়ার অন্যতম কারিগর হচ্ছে সুরাবর্দী। কিন্তু পাকিস্তান হওয়ার পর কিন্তু সুরাবর্দী পাকিস্তানে চলে যাননি। তিনি বছরখানেক দেড়েক বহাল তবিয়তে কলকাতায় ছিলেন, কলকাতায় থাকতেন, কলকাতা দিল্লি ঘোরাঘুরি করতেন, বাংলার মুসলমানদের নাকি অধিকার ইত্যাদি রক্ষার জন্য। তো এরকম একজন, যাকে আবার বললাম কলকাতার কসাই, সেই নামে এটা হতেই পারে যে আর তারই পরিবারের আরেকজনের নাম করা হয়েছিল, কিন্তু নাম ছিল সুরাবর্দী এভিনিউ। সুরাবর্দী নামের, মির্জাফর নামের যেমন মুসলমানরা কোনো কিছু নামের রাখেন না, আমরাও সুরাবর্দী নামের কোনো কিছু পশ্চিমবঙ্গে কোনো কিছু থাকা উচিত নয়, অন্যায়, এবং নৈতিকভাবে এটাকে একটু সমর্থন করবে। একটা বিষয় যাব, আপনি বললেন যে ইতিহাসটাও কিছুটা আপনি বললেন, কিন্তু ইতিমধ্যেই বিরোধী রাজনৈতিক যে দল, যেমন সিপিএম আছে, তৃণমূল,
ভেঙে গেলেও তৃণমূলের যারা এখনো যে 7-8 জন অবশিষ্ট আছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে, ইতিমধ্যেই তারা কিন্তু বলতে শুরু করেছেন যে দ্বিচারিতার সরকার চলছে। কারণ যেভাবে রেড রোডে মানে 7 দিন ধরে বন্ধ করে ইন্টারন্যাশনাল যোগা ডে পালন করা হলো, প্রধানমন্ত্রীজি এলেন, কিন্তু সেখানে 10 মিনিট কি 7 মিনিটের নামাজ পড়তে দেওয়া হলো না, এটা একটা দ্বিচারিতা। এবং এই বিষয়টা নিয়ে বিকাশ রঞ্জন ভট্টাচার্য এবং শতরূপ ইতিমধ্যেই মুখ খুলেছেন এবং তারা রাস্তাতেও প্রতিবাদ করছেন। শুনুন, বামপন্থীদের কোনো কিছু জবাব দেওয়া আমি খুব অনর্থক মনে করি। এই যে রাস্তার নাম পরিবর্তন, আপনি জানেন ধর্মতলা স্ট্রিট, এটা একটা ঐতিহাসিক, এই জায়গাটার নাম ধর্মতলা তো এমনি এমনি হয় না। এই যে চৌরঙ্গি, চৌরঙ্গির মানে কি, এখানে নাথ সম্প্রদায়ের গুরু চৌরঙ্গি নাথের এখানে মন্দির আছে। এখনো নন্দনের পেছনে যে জলাশয়টি আছে, যাকে বলে বীরজিতা, সেটি কলকাতার থেকে পুরনো। সেই জলাশয়টির পাশে চৌরঙ্গীনাথের মন্দির রয়েছে, সেই জন্য নাম চৌরঙ্গী। এবং এই জন্যই এই অঞ্চলটি ধর্মতলা। সেই ধর্মতলা স্ট্রিটের তারা নাম বদলে লেনিন করে দিলেন, একজন বিদেশির নামে লেনিন করে দিলেন। কলকাতা শহরের একদম মধ্যমান একজন বিদেশি লেনিনের মূর্তি বসিয়ে দিলেন। আপনি রাশিয়া ঘুরে আসুন, মস্কো শহরে আর কোনো বড় লেনিনের মূর্তি নেই। লেনিনগ্রাডে একটি বড় মূর্তি আছে ওই স্টেশনের সামনে, আর কোথাও কিছু লেনিন টেনিন। আর আমাদের এখানে তারা লেনিন, এই আমাদের আপনি যেখানে আছেন সেই যাদবপুরেও একটি করে লেনিনের মূর্তি আছে। সুতরাং বামপন্থীদের এই যে দ্বিচারিতা, অন্যদের সম্পর্কে কোথাও কোনো রকম সমালোচনা করার তাদের বিন্দুমাত্র কোনো অধিকার নেই। রেড রোড নিয়ে বলছেন, মনে রাখতে হবে রেড রোডে নমাজ পড়া একটা ধর্মীয় ব্যাপার। সেটা 7 মিনিটে হয় বলে আমি কোনোদিন শুনিনি। সেখানে হাজার হাজার লোক আসে, এই এতগুলো লোক আসা যাওয়া, নমাজটা 7 কি 8 মিনিটের হয় আমার ধারণা নেই, কিন্তু এই আসা যাওয়া মিলে অনেকক্ষণ ধরে রেড রোড বন্ধ থাকে। সুতরাং সেটি আজকে এবার করতে দেওয়া হয়। কিন্তু যোগা দিবস কোনো ধর্মীয় কাজ নয়, এটি একটি স্বাস্থ্য সংক্রান্ত ব্যাপার, অর্থাৎ একটা স্বাস্থ্য সচেতনতার জন্য একটি অনুষ্ঠান। সেই অনুষ্ঠানের জন্য এই রেড রোডটি বেশ কয়েকদিনের জন্য বন্ধ করে রাখা হয়েছে। করা যেতে পারে এটা একটু কম করা যেতে পারে কিনা, আরেকটু কম হতে পারতো কিনা, এবং পুরো রেড রোড নয়, রেড রোডের একটি অংশ মাত্র করা হয়েছিল। কিন্তু এর সঙ্গে নমাজের কোনো তুলনাই হয় না। ওটা একটি ধর্মীয় কাজ, ওটা একটা ধর্মীয় স্থানে বা বিশেষ জায়গায় করতে হবে। স্বাস্থ্য উন্নয়নের জন্য স্বাস্থ্য সংক্রান্ত একটি অনুষ্ঠানকে এর সঙ্গে মিলিয়ে দেওয়া। বামপন্থীরা যে কোনো বিষয় তারা এইভাবে সমালোচনা করেন, কারণ তারা তো সুরাবর্দির সঙ্গে ছিলেন। 16ই আগস্ট যে ময়দানে মিটিং হয়েছিল সুরাবর্দির ডাকা, যাতে বলাই হয়েছিল, জিন্না বলেছিল আমাদের হাতে পিস্তল আছে, আমরা তা ব্যবহার করতে জানি। একেবারে সেখানকার লিফলেটে হিন্দু নিধনের ডাক দেওয়া হয়েছিল। সেই মিছিলের অন্যতম আমন্ত্রিত ছিলেন জ্যোতি বসু। জ্যোতি বসু সেখানে ভিড় জন্য নাকি শেষ পর্যন্ত যেতে পারেননি। কিন্তু যারা পাকিস্তান দাবির সমর্থক এবং এই পাকিস্তান তৈরি, পূর্ব পাকিস্তান তৈরির অন্যতম নায়ক কলকাতার কষায় সুরাবর্দি, সেই সুরাবর্দি নামের রাস্তা যদি পাল্টে যায় তবে তারা তো খুব দুঃখিত, বেদনার্থ হবেনি। সে নিয়ে তাদের কথার কোনো জবাব দেওয়াটা একেবারেই সময়ের অপচয়। আমি আরেকটা প্রসঙ্গে যাব। আপনি যেহেতু দীর্ঘদিন ধরে বাংলার ইতিহাস পড়ছেন, কাজ করছেন, বিভিন্ন লেখালেখি করেন, রিসার্চ করেন এই পশ্চিমবাংলার উপরে, বিষয়টা হচ্ছে, এবং আপনি ধর্ম নিয়ে সনাতন নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করছেন। বিকাশ রঞ্জন ভট্টাচার্য তিনি বলছেন যে আমাদের যে বেদ, পুরাণ, উপনিষদ, আমাদের যে গীতা আছে, সেখানে নাকি গোমাংস খাওয়া বারণ বা গোমাংস খাওয়া যাবে না, এরকম কোনো উল্লেখই নেই। এবং যারা বলছেন তারা না জেনে বলছেন, তারা নিজেরাই জানেন না যে ধর্মে কি আছে। তো কি বলবেন এই বিষয়টা? বিকাশ ভট্টাচার্য ধর্ম কি তাই জানেন না। তিনি কোনো পুরাণ, বেদ এই সম্পর্কে কোনো বিশেষজ্ঞ নন। তিনি একজন রাজনীতিবিদ, তিনি তার মতো কথা বলছেন, এসব কথা জবাব দেওয়ার কোনো দরকার পড়ে না। আমি শুধু একটা কথা বলতে চাই, বিকাশ ভট্টাচার্য তিনি কোথাও শোনেন কথা, যে আমাদের ধর্ম আর রিলিজিয়ান এক নয়। রিলিজিয়ান হচ্ছে একটি আব্রাহামিক কনসেপ্ট, ইসলামী খ্রিস্টানিদের কনসেপ্ট, যাদের একটি বই আছে
সেই বই মান্য করতে হবে, যাতে যা লেখা আছে তাই করতে হবে। শুধু একটি ঈশ্বর নয়, কেউ মানতেই পারেন একটি ঈশ্বর, অন্যদের কোনো ঈশ্বর থাকতে পারবে না, থাকলে সেটিকে ধ্বংস করতে হবে, তাদের হত্যা করে মেরে ধর্মান্তরিত করতে হবে। বিকাশবাবু একটি ধর্মে রিলিজিয়ানে বিশ্বাস করেন, তার নাম মার্ক্সবাদ। তাদেরও একটি বই আছে, তারাও সারা পৃথিবীতে গায়ের জোরে বিভিন্ন জায়গা দখল করেছেন। এবং তারা যে এখানে এই সমস্ত প্রশ্ন করেন, বিতর্ক করেন, আর ওনাকে একটাই প্রশ্ন করতে হবে, আছে চীনের বিরোধী নেতা কে? এই প্রশ্নটা যেদিন উনি উত্তর দিতে পারবেন, সেদিন আমি ওনার যে কোনো মন্তব্যে বিতর্কে যাব। উত্তর কোরিয়ার বিরোধী নেতা কে? যারা কোনো বিরোধী নেতাই জানেন না। আমাদের সংসদে বিভিন্ন জিনিস নিয়ে বিতর্ক হয়। চীনের সংসদে কি কি নিয়ে বিতর্ক হয়েছে, বিরোধী নেতা কে ছিল, এগুলো জানবার পর বিকাশবাবুর সময় কোনো বিতর্ক করবে। বিকাশবাবুর জানা দরকার আমাদেরটা রিলিজিয়ান নয়, ধর্ম মানে ধারণ করা। অর্থাৎ একটা মানুষ তার বিভিন্ন সময়ে যে কর্তব্যে আছেন, সেই কর্তব্যটি ন্যায়পরায়ণ হিসেবে করবেন, সেটি তার ধর্ম। এই মুহূর্তে আমি একটা টিভি চ্যানেলের সঙ্গে কথা বলছি, একজন বক্তব্য রাখছি। আমার ধর্ম হচ্ছে একজন বক্তা। আমার ধর্ম কি? আমি সত্যি কথা বলবো, শালীনভাবে বলবো, কাউকে অপমানজনক কথা বলবো না। এই মুহূর্তে আমার ধর্ম এই, আর কিছু নয়। আমি কি উপাসনা করি কি না করি তা নয়। তেমনি আমি যখন একটা পরিবারের মধ্যে থাকবো, আমার পরিবারের ধর্ম। আমাদের সনাতনী চিন্তায় কেউ বেদ মানলো কি মানলো না, তা দিয়ে সনাতনী চিন্তা নয়। আমাদের বৌদ্ধ ধর্ম বা জৈন ধর্ম, এগুলোকে আলাদা ধর্ম ওই আব্রাহামিকরা বলে, এরা সনাতনী সংস্কৃতির অঙ্গ। এনাদের এতে বেদ তারা মানেন না, তাদের ঈশ্বরই নেই প্রকৃতপক্ষে। তাদের চিন্তা তো বেসিক্যালি ওরা বিজ্ঞান মানে, ওরা ধর্ম মানে না, বামরা বিজ্ঞানও মানে না। বামরা বিজ্ঞান মানে না। তার বড় কথা ওনারা বলেন, ঠিক এরা যেমন বলেন যে ওই কোরআনই শেষ কথা, বামরাও বলেন মার্ক্সবাদই শেষ কথা। এবং একসময় দেওয়ালে দেওয়ালে পোস্টার ছিল মার্ক্সবাদ হচ্ছে বিজ্ঞান, এবং তার পরের লাইনটি ছিল কারণই আসল। সুতরাং বামপন্থীদের এই যে কথাবার্তা, সারা ভারত সেটাকে ত্যাগ করেছে। ভারতবর্ষের কোনো রাজ্যে আজকে বামপন্থী সরকার নেই। পশ্চিমবঙ্গের মানুষ তাদের বারবার ছুঁড়ে ফেলে দিয়েছে। এখানে একজন মাত্র বিধায়ক ছিল, সেও আর সেই দলে আছে কিনা নেই। ফলে আমি তাদের কথাকে কোনো গুরুত্ব দিতে চাই না, তাদের কথা কোনো বিতর্ক দিতে চাই না। যেহেতু 70 বছর ধরে এই ধরনের ন্যারেটিভ চলে আসছে, সেইভাবে আমাদের শিল্প সাহিত্য সংস্কৃতি তৈরি হচ্ছে। সুতরাং এই জিনিসটা বাজারে চালু থাকে। এরাই বিকাশবাবুরা এবং বিকাশবাবুদের এখনকার নেতা মোহাম্মদ সেলিম, এরাই তো তসলিমা নাসরিনকে তাড়িয়েছে। তো এদের ধর্ম এসব নিয়ে কোনো কথা বলার অধিকার নেই। কারণ এই মুহূর্তে পশ্চিমবঙ্গের যে কোনো বিতর্কে, যে কোনো বিষয়ে বামপন্থীদের কোনো গুরুত্ব নেই, তাদের কোনো গুরুত্ব দেওয়া উচিত নয়। তারা ওই টেলিভিশনের পর্দায় কয়েকজন বেঁচে আছে, সেভাবেই তারা থাকুন, আমরা তাতেই খুশি থাকবো। কিন্তু এর বেশি এদের কোনো কিছু উত্তর দেওয়ার প্রয়োজন নেই। কিন্তু একদিকে দেখা যাচ্ছে তৃণমূল কংগ্রেসও তো পুরো ভেঙে চুরমার, কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের যারা প্রথম সারির সৈনিক ছিলেন, যারা কাঁধে কাঁধ দিয়ে চলতেন, যাদের সব থেকে বিশ্বাস করে বড় বড় পদ দিয়ে রেখেছিলেন, তারাই আজকে ওনার থেকে সরে গেছেন। সেই ববি হাকিম থেকে শুরু করে একাধিক জন, প্রায় 60 জনের ওপরে সাংসদ, এবং এদিকে 60 জনের ওপরে এমএলএ আর বিধায়ক, আর এদিকে প্রায় 28 জনের মধ্যে 20 জন অলরেডি বেরিয়েই গেছে, 20-21 জন। তো এইরকম একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে আছে মমতা বন্দ্যোপাধ্যায়। কি মনে হয় উনি কি আর নিজেকে প্রাসঙ্গিক করে আগের সেই বিরোধী নেত্রী হিসাবে দাঁড় করাতে পারবেন? দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় একটা সময় একটা ঐতিহাসিক ভূমিকা পালন করেছে। অর্থাৎ বামপন্থীদের শাসন 34 বছরে এরকম অবস্থায় পৌঁছিয়েছিল যে কেউ ভাবতেই পারতো না যে বামপন্থীদের কেউ নির্বাচনে হারাতে পারে। তারাও মনে করতেন তারাই সব, পাড়ার যে কোনো কমিটিতে তারাই সব, সমস্ত আমাদের শিক্ষা সংস্কৃতি সব কিছু তারা নিয়ন্ত্রণ করে। মমতা বন্দ্যোপাধ্যায় সেই যে এত বড় জগদ্দল পদটাকে সরিয়েছে,
কারণ তার একটা সংগ্রামী ভূমিকা ছিল। তিনি তার সঙ্গে বেশ কিছু সতীর্থ পেয়েছিলেন, যারা তার সঙ্গে লড়াই করেছেন। মানুষ বিশ্বাস করেছে যে এই মহিলা, এই নারী, এবং সবচেয়ে বড় গুণ যে আমাদের সবাই কোনো কিছু একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে আসে, যে হয় বাবা কেউ ছিলেন বা রাজনৈতিক পরিবার থেকে উঠে আসে, বা বড় একটা রাজনৈতিক দলের একজন, বা অনেক সময় বিদ্বান রূপসী মহিলাদের কাছে, এগুলো সত্য কথা হয়। মমতা বন্দ্যোপাধ্যায় এই সব কিছুর ওপরে গিয়ে একটা ঐতিহাসিক ভূমিকা পালন করেছিলেন। মানুষ তাকে বিশ্বাস করেছিল, মানুষ তাকে বিশ্বাস করে জগদ্দল পাথর সরিয়েছে। সুতরাং এই ভূমিকাটা কেউ অস্বীকার করতে পারবে না। আর এই ভূমিকাতে আসার জন্য উনি রাতারাতি হননি, তিনি তার আগের অন্তত 10-15 বছর নিরলস সংগ্রাম করেছেন, অসাধারণ সংগ্রাম করেছেন, এটা মানতেই হবে। কিন্তু যাই হোক, গত 15 বছরে তিনি ক্ষমতা পাওয়ার পর থেকে তিনি মনে করেছেন যে তার মূল কাজটি হয়ে গেল বামফ্রন্ট সরানো। এরপর শুধু ক্ষমতায় থাকার জন্য এবং ক্ষমতায় আরো থাকার জন্য তিনি তার যে নতুন দলবল করেছেন, তারা খালি যে কোনোভাবে অর্থের জোগাড়, লুণ্ঠন, বিভিন্ন যত রকমের অনাচার করা যায়, মানে আমাদের চিন্তা ভাবনার অতীত, সেই করে পশ্চিমবঙ্গকে একেবারে খাদের দিকে ঠেলে দিয়েছে। শিল্প নেই, সবচেয়ে বড় কথা শিক্ষাক্ষেত্রকে যেভাবে দূষিত ধ্বংস করে দিয়েছেন, এটা ভাবা যায় না। এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে সেদিনকে কেউ ভাবতেও পারেনি। সুতরাং আজকে তার সঙ্গে যারা ছিলেন, তাদের মমতা বন্দ্যোপাধ্যায় বামফ্রন্টকে সরানো ছাড়া আর অন্য কোনো খুব একটা কিছু ভাবনার কথা ছিল না। উনি মূলত কংগ্রেস, হ্যাঁ, সুতরাং সেরকমই ছিলেন। তো ফলে আজকে তার সঙ্গে সে সমস্ত লোকেরা সরে গেছেন। কিছু লোক সরে গেছেন যে টাকা পয়সার এসব করেছি, কোথায় ধরবে কি করবে তারা নিজেদের নতুন ভূমিকায় দেখতে চাইছেন। কিছু হয়তো মনে করেছেন যে আমরা তো এসেছিলাম একটা ভালো সৎ সরকার, বলবো সেটা পারিনি, তো এই বিভিন্ন কারণে সরে গেছে। মমতা বন্দ্যোপাধ্যায় একটা ঘটনা, যে তিনি কিন্তু সম্পূর্ণ রাজনীতির লোক, নিজস্বভাবে রাজনীতি করেছেন। তিনি এখন যে অবস্থায় থাকুন, আমি ব্যক্তিগতভাবে তাকে একেবারে শূন্যতে ঠেলে দিচ্ছি না। তিনি নতুন করে কি করবেন, অন্য কোনো দলের সঙ্গে গিয়ে কি করবেন কিনা, সেগুলো তার ভাবনা চিন্তা, আমার কোনো কিছু বলবার নেই। কিন্তু আমার মনে হয় যে সবারই তার প্রতি নজর রাখতে হবে, যে তার যে একটা রাজনৈতিক ক্ষমতা ছিল সেটা একেবারে শূন্য হয়ে গেছে, তিনি নতুনভাবে কিছু করবেন, সেদিকে আমাদের দেখতে হবে। অসংখ্য ধন্যবাদ মোহিত বাবু, আপনি ব্যস্ততার মধ্যে সময় দিলেন। অসংখ্য ধন্যবাদ দর্শক বন্ধুদের যারা এতক্ষণ অনুষ্ঠানটি শুনছিলেন। নমস্কার।